জি, ফাতেমা বলেন আপনি কেন এসেছেন আমার কাছে? আমার বাচ্চাটা অটিজমে আক্রান্ত, তাই জন্য একটু আপনার কাছ থেকে পরামর্শ নিতে আসলাম। ও আচ্ছা। তাহলে আমরা একটু গল্প করি। জি। যে আপনার গল্পটা একটু শুনতে চাই। যে আপনার এই জীবনের গল্পটা কেমন ছিল? আমি ফাতেমা, সেটা তো আপনি জানেনই। আমার বাবা একজন মাদ্রাসার শিক্ষক, আমার মা একজন গৃহিণী। তো আমি পড়াশোনায় মোটামুটি ভালোই ছিলাম, এসএসসি ইন্টারমিডিয়েট দুটাতেই আমার A+ ছিল। আমি পড়াশোনা করতে খুব ভালোবাসতাম, বই পড়তে ভালোবাসতাম। তো আর বাকি সময় আমি আমার মার সাথে কাজে হেল্প করতাম বা মার সাথে গল্পগুজব করতাম, এভাবেই আমার দিন কাটতো। তো এই যে মানে হঠাৎ করে তার মানে আপনি একটু পড়াশোনার ভিতর ছিলেন। হ্যাঁ, বা আপনার আমি পারিবারিক পরিবেশেই বড় বড় হয়েছি। হয়েছেন। হ্যাঁ। কিন্তু এই যে বিয়েটা কিভাবে হলো আপনার বা বিয়েটা? আচ্ছা, আম, আমি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি, কেবলমাত্র পরীক্ষা দিয়েছি, তখন আমার ছোট মামা বাড়িতে আসলো ঈদের সময়। এসে আমার বাবাকে একটা বিয়ের প্রস্তাব দিয়েছে আর কি, তার পরিচিত একজন। তাকে বলল যে তার পরিচিত একজন আছে, তার ছেলে বিয়ে করতে চায়, তো আমার বাবা মা রাজি কিনা। তো আমার বাবা মার ছেলের সব কিছু ভালো লেগে গেছে। তো আমার কাছে আসলে মধ্যবিত্ত পরিবারে যা হয়, আমার কাছে কেউ সেভাবে জানতেও চায়নি যে আসলে আমি এই মুহূর্তে বিয়ে করতে চাই কিনা বা কি। তো পরে এক সপ্তাহের মধ্যেই, মানে তাড়াহুড়ো করে, ঈদের সময় যাই হয় আর কি, তাড়াহুড়ো করে আমার বিয়েটা দেওয়া হয়। আচ্ছা, মানে তার মানে হচ্ছে যে বিয়েটাতে আপনার সে মতামতটা ছিল না যে বা আপনি এখন বিয়ে করবেন, মানে এইরকম বিষয়টিও ছিল না। না, না, মানে না। তার মানে তাহলে কি আপনার কোনো মানসিক দ্বন্দ্ব তৈরি হয়েছিল বা এরকম কোনো অস্বস্তিতে কি আপনি পড়েছিলেন? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই একটা মেয়ের বিয়ে হবে। আমি তো আসলে পড়াশোনার মধ্যেই ছিলাম। আমি জানতাম যে আমি অনার্সে ভর্তি হব, কোথাও পড়াশুনো করব, ভালো জায়গায় যাব, যেহেতু আমি আগে থেকে অনেক ভালো স্টুডেন্ট ছিলাম। তো সেখান থেকে হঠাৎ করে বিয়ে, এটাই একটা মানসিক চাপ ছিল। তারপরে আমি আমার, মানে যার সাথে বিয়ে হবে আমি কি তাকে কখনো দেখি নাই, জানতাম না আসলে কি, শুধু শুনেছি সে আমার থেকে বেশ কিছুটা বয়সে বড়। আচ্ছা। তো এগুলো নিয়ে আমি মোটামুটি একটু চাপের মধ্যেই ছিলাম যে আসলে কিভাবে মানে এই সমস্যাটার সমাধান করা যায়। এই অশান্তি নিয়ে আসলে আমার বিয়েটা হয়। মতামতটা ছিল না। তারপরে বাবা মাও আপনাকে এক ধরনের বলা চলে যদি ওই হিসেব করি তাহলে জোর করে আপনাকে হ্যাঁ, বিয়েটা ওভাবে বলতে গেলে জোর করেই। জোর হ্যাঁ। করেই বিয়েটা দিয়েছে এবং সেখানে আপনার একটা মানসিক যন্ত্রণা ছিল। ধরনের ইয়ের মধ্যে আপনি ঢুকে গেলেন, আরেকটি পরিবেশ আপনি ঢুকে গেলেন। আচ্ছা, আমি যখন বিয়ে হলো আমার, তখন আমি নতুন পরিবেশে এমনিতেই প্রত্যেকটা মেয়ের একটু খাপ খাওয়ায় নিতে সময় লাগে। তার আমার বিয়ে হওয়ার কিছু দিনের মাথায়, প্রায় 1 মাসের মাথায়, আমার হাজবেন্ডের আবার নতুন জায়গায় চাকরি হলো, সে দুবাই চলে গেল। সে যাওয়ার কিছু দিনের মধ্যেই আমি বুঝতে পারলাম যে হলো আমি প্রেগনেন্ট আসলে। তখন আমার আচ্ছা। হাজবেন্ড নেই, আমি একা, কিভাবে কি করব, এগুলো নিয়ে আমি একটু অশান্তিতেই ছিলাম যে আসলে এটা কি ঠিক হচ্ছে কিনা। অনেক ছোট ছিলাম, সব মিলে একটু বুঝছিলাম না মানে বিষয়টা। মানে জাস্ট মানে হ্যাঁ, এটা আরেক ধরনের এক ধরনের মানসিক মানসিক চাপেই চাপ ছিলাম। বা সেই পরিবারে কেউ কি ছিল না যে আপনার এই সহযোগিতা করার বা আসলে আমার তো শ্বশুর নেই, আমার তো শুধু শাশুড়ি আছে। তো আমার শাশুড়ি আমার সাথে খুব একটা ফ্রি ছিলেন না। আম, আমি ওনার সাথে, মার সাথে যেভাবে মানুষ কথা বলে ওরকম ভাবে কখনোই ফ্রিলি আমার মা শাশুড়ির সাথে কথা বলতে পারিনি। আর আমার শাশুড়ি একটু আগের আমলের মানুষ হওয়ার কারণে সে একটু কুসংস্কার বিশ্বাসী হয়। আমি আসলে আমার সমস্যাগুলো কখনো তাকে বলতেও পারিনি। সেটা কি ধরনের মানে মানে এই কুসংস্কার গুলো যদি একটু মানে বলা যায়? বিকালের পরে বের হওয়া যাবে না, মাছ মাংস খাওয়া যাবে না, তাহলে বাচ্চা বড় হয়ে যাবে। এ ধরনের অনেক সমস্যাই ছিল আর কি। মানে বেশি খেলে এই সমস্যা হবে, ওটা করলে এই সমস্যা হবে, এটা করা যাবে না, ওটা করা যাবে না, এরকম অনেক ধরনের সমস্যাই ছিল। না, তো কিন্তু আপনি কি তখন হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আপনার বয়স কম ছিল বা আপনি এইরকম ফার্স্ট বেবি আপনি আসলে মানে ম্যাচিউরিটির যে জায়গাটা থাকে সেটাও হ্যাঁ, আপনার হ্যাঁ, হয় নাই। অথবা হাজব্যান্ড থাকলে অনেক কিছু হাজব্যান্ডকে শেয়ার করা যায় যে জি। আমার এই প্রবলেমটা আমি ফেস করছি বা আমার এটা হচ্ছে, সেটি হয়তো বা শাশুড়ি। কিন্তু আপনি কি কোনো স্বাস্থ্য সেবা কর্মী বা এরকম হসপিটালের সঙ্গে আপনার কি কোনো অ্যাটাচমেন্ট ছিল না, কিনা না, বা? আসলে আমার সেরকম কোনো যোগাযোগও হয়নি। একদম গ্রামীণ পরিবেশে যেভাবে মেয়েরা বড় হয়, মেয়েদের প্রেগনেন্সি পিরিয়ডটা পার হয়, সেভাবেই হয়েছে। এবং
আমার যেহেতু খাওয়া দাওয়ারও প্রবলেম ছিল, আমার শাশুড়ি আমাকে বেশি, আমি যেটা খেতে চেতাম সেটা খাইতে না দেওয়ার কারণে আমার মনে হয় আমার কিছুটা অপুষ্টিরও দেখা সমস্যা দিয়েছিল হ্যাঁ আচ্ছা সমস্যা মানে হয়েছিল, হ্যাঁ। সেটা আমি পরে জানতে পেরেছিলাম। তো এই কারণে আমিও অসুস্থ ছিলাম, আমার পেটের ভিতরে বড় হওয়া বাচ্চাটাও হয়তোবা কিছুটা অপুষ্টিতেই বড় হয়েছে। এই বাচ্চাটি যখন আপনার হলো, আপনি যখন বাচ্চাটিকে দেখলেন তখন কি তার মধ্যে কোনো ধরনের অস্বাভাবিকতা আপনি কি দেখতে না পেরেছিলেন? না না, আমার বাচ্চা হওয়ার পরে আমি সেরকম কোনো সমস্যা দেখিনি, আমার বাচ্চা একদম স্বাভাবিকই ছিল। কখন আপনি ফিল করলেন যে আপনার এই বাচ্চাটি এইরকম অন্য একটি বাচ্চার মতো আচরণ করছে না, বা স্বাভাবিকভাবে আপনার বাচ্চাটির মধ্যে আপনি এই কার্যকলাপ যেগুলো করার কথা সেগুলো আপনি দেখতে পাচ্ছেন না? আমার বাচ্চার বয়স তখন 3-3.5 বছর। তখন আমি মাত্র এই চাকরিতে ঢুকেছি, কারণ আমাদের আর্থিক কিছু সমস্যা ছিল। ওই সময় আমার বাচ্চাটা তার দাদির কাছে বড় হচ্ছিল, তখন আমি আসলে বুঝতে পারলাম যে ধরনের, ওই বয়সে যে ধরনের আচরণ আমার বাচ্চার করার কথা আমার বাচ্চাটা ওরকম করছে না। তখন আমরা ডাক্তারের শরণাপন্ন হই এবং ডাক্তার আমাদেরকে জানায় যে আমার বাচ্চাটি মাইল্ড অটিজমে আক্রান্ত। বলছেন যে এটা ম্যানেজমেন্টের জন্য, যে এখন ব্যবস্থাপনাটা কি কি নেওয়া করব? যায়। আচ্ছা, হ্যাঁ, আপনি ঠিক জায়গায় এসেছেন যে আমরা যে ব্যবস্থাপনাটা আমরা করতে পারি তার জন্য আপনার যেটি হবে সেটি হলো যে আপনার যে বাচ্চাটি আছে এই বাচ্চাটির কিছু জিনিস আমাদেরকে শেয়ার করতে হবে, যে বাচ্চাটি এখন কি কি আচরণ করে, তার প্র্যাকটিসটা কি, সে কোন ধরনের বৈশিষ্ট্যগুলো তার মধ্যে আপনি এখন দেখতে পাচ্ছেন, একটু অ্যাসেসমেন্ট করতে হবে যে তার কোন লেভেলটা কোন অবস্থার ভিতরে এখন আছে, সে কি স্কুলিং প্রোগ্রাম করতে পারবে কিনা। যদি না হয় তাহলে আপনাদেরকে যেটা করতে হবে সেটি হচ্ছে যে আপনাদের দুজনকেই আমাদের একটি ট্রেনিং করতে হবে, অর্থাৎ হাউ টু ম্যানেজ দ্য ইয়োর কিডস। বাচ্চাটিকে কিভাবে তার কাপড়টি সে পরবে বা সেই সম্পর্কে জানানো, বিশেষ করে হলো টয়লেটিংটা করানো। হ্যাঁ, তিনটা খুব মেজর প্রবলেম, একটা হচ্ছে কমিউনিকেশন করা, সোশ্যালিজম করা, আরেকটি হচ্ছে তার দৈনন্দিন যেটাকে এডিএল বলি আমরা, অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং, সেই জায়গাটা তাকে শেখা। কি এখনো সেই রকম কোনো মানসিক চাপ ফিল করেন কিনা যে আপনার একটি সন্তান বা আপনার সন্তানটি এরকম হলো, সেরকম কি আপনার সামাজিক ভাবে বা আপনি নিজেও কি এরকম কোনো কিছু ফিল করেন কিনা? হ্যাঁ, তা তো অবশ্যই, একটা অস্বাভাবিক বাচ্চা নিয়ে জীবনযাপন করাটা আসলেই স্বাভাবিক নয়। যদি আপনি খুব সরল দৃষ্টিভঙ্গি থেকে দেখেন যে না, আমার এই বাচ্চাটির দায়িত্বটি আমি নেব, আমি মেন্টর হব, তাহলে বাচ্চাটির স্বাভাবিক জীবনযাপনে আপনি ফেরাতে পারবেন এবং এটি সম্ভব, কিন্তু একটু সময় লাগবে। হ্যাঁ, আপনাকে অস্থির হওয়া যাবে না, আপনাকে একটু প্যাশনেট হতে হবে, আপনাকে অনেক বেশি ধৈর্যশীল হতে হবে। করতে পারি তাহলে দেখবেন যে আপনার বাচ্চাটি স্বাভাবিক বাচ্চার মতোই বড় হচ্ছে। ঠিক ধন্যবাদ আছে, আর স্যার। আর 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 কিছু কি আপনি জানতে চান? না স্যার, আর কিছু না। Okay, thank you so much.